আসসালামু আলাইকুম লিসেনার্স। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। রাসেল ভাই। থ্যাংক ইউ রাসেল ভাই, আবারও আপনাকে জ্বালাতে চলে আসছি। না না, ইটস মাই প্লেজার। এই আমি আজকে যে ঘটনাটা বলবো রাসেল ভাই, সেটা 2016-তে আমাকে অলরেডি নক করেছিলেন। আপনাকে বলেছিলাম যে উনি আমাকে নক করেছিল। নক করার সময় তিনি এতটুক পর্যন্ত, মানে ঘটনার পুরাটাই তো বলতে পারে না, যে কটুক ঘটেছে সে কটুকই 2016-তে আমাকে বলেছিল। কিন্তু আমি আসলে তাকে কোনো হেল্প করতে পারি না এই মুহূর্তে। আমি কি বা হেল্প করব? আচ্ছা, তো রিসেন্টলি আমি রাসেল ভাই তাদের বাসায় যাই। তো কি হয়েছে ঘটনাটা সেটা প্রথম থেকেই বলি। তো আফরিন নামের যে মেয়েটি, সেটা উনি একজন ইউনিভার্সিটির ছাত্রী, ঢাকার একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। ওনার বাবা থাকতেন আমেরিকাতে, আর সাথে থাকে হচ্ছে মা, ভাই আর ভাইয়ের মা। তাদের বাসা হচ্ছে উত্তরায়। আমি উত্তরার কথাটা বললাম। উত্তরা একটা বাড়ি, তারা নিজেরাই বাড়িটা করেন আর কি। তো 8তলা 9তলায় সেই বাড়িতে তারা থাকতেন ফুল ফ্যামিলি। আচ্ছা। তো ঘটনা আসলে রাসেল ভাইকে কার সাথে কখন কোনটা ঘটে, কিভাবে ঘটে, এটা কারোর সাথেই কেউই জানে না, কেউই জানবে না কখন ঘটে যাবে। তো ওনার সাথে যে ঘটবে, ওনার সাথেই বা ঘটতে পারে, এরকম কিছু উনি কখনো কল্পনা করে নাই, বা এরকম কোনো কিছুর সাথে কখনো তার এক্সপিরিয়েন্স কারো কাছ থেকে শোনেও নাই। বা ভূত এফএম এ আমাকে ডেকে বলবে যে এরকম ঘটনা তার সাথে ঘটছে, এটাও সে কখনো সেটাও হয়নি। তো প্রথম দিন থেকেই শুরু করি। তো সে তার আজকের যে ঘটনা, একটু আগে যেটা বললেন মে মাসের ঘটনা, আমার ঘটনাটাও কিন্তু অলমোস্ট মার্চ থেকেই শুরু, মেতে বা জুনে যে শেষ। এবং যিনি বলেছেন তিনিও একজন ডাক্তার। হ্যাঁ, না, যিনি বলেছেন ইউনিভার্সিটি স্টুডেন্ট। তো একদম প্রথম দিন সাধারণভাবেই ওনারা এসব ব্যাপারে কখনো অবগত ছিলেন না, বা এরকম কোনো কিছু ঘটবে তাদের সাথে এরকম জানতেন না। তো প্রথম দিন আর কি, পরের দিন ইউনিভার্সিটি আসলে ক্লাসটা সবাই বাঙ্ক করবে ফ্রেন্ডরা মিলে। তো সব ফ্রেন্ডরা মিলে বাসায়, পরের দিন প্ল্যান ছিল যে কোথাও যাবে, ঘুরতে বেড়াতে যাবে আর কি। সেদিন রাতের বেলা তো কোনো কাজ নাই, পরের দিন ইউনিভার্সিটিও নাই। তার ইচ্ছা হলো যে সারা রাত মুভি দেখবে। ইভেন সে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিল যে কোন মুভিগুলো দেখা যায়। তো কয়েকটা মুভি সে সিলেক্ট করে রাত 11 থেকে শুরু করে। তো রাত 2টার দিকে তার মা তার রুমের মধ্যে ঢুকে বলে যায়, তুই ঘুমাচ্ছিস না কেন? তোর চোখের নিচে কালি পড়ে গেছে, তুই ঘুমা, এত রাত জাগছিস কেন? তোর ইউনিভার্সিটি নাই? তখন সে বলে যে না, আমার তো আসলে ইউনিভার্সিটি কালকে আমরা সব ফ্রেন্ড মিলে করবো না। তো এক কাজ, আমি রাত্রেবেলা মুভি দেখবো, তুমি ডিস্টার্ব করো না। আর যাওয়ার সময় আমার লকটা টিপ মেরে যেও, ভিতরটা লক করে যেও, বারবার ডিস্টার্ব করো না। 3টার দিকে সিনেমা দেখার সময় তো স্পিকার চলছিল, স্পিকার হঠাৎ বন্ধ করে এসে শুনলো যে তার দরজাকে নক করছে। তো ভেতর থেকে এসে বলে, আম্মা তুমি ঘুমাই যাও, তো আমি পরে ঘুমাবো। তো ওইখান থেকে কোনো শব্দ আসে না, বা তার মা চিৎকার করে বলছেও না যে এই ঘুমাচ্ছিস না কেন। সে নক করেছে, জাস্ট নকের রিপ্লাই দিল যে আম্মা তুমি ঘুমাও তো। তো সে জানে যে তার মাই হয়তো নক করেছে। ফজরের আজান তখন দিবে বা 15-20 মিনিট পরে হবে আর কি। তো এমন সময় সে আবারও স্পিকার বন্ধ করলো। প্রথমে নকের সাউন্ড শুনে স্পিকার বন্ধ করলো, দেখে নক করছে কি জানি। তখন সে বলল, আম্মা তুমি ঘুমাও না, আমি ঘুমাই যাব। তো এটা বলার পর এই কথাটা পুরাটা ইকো হলো, আরেকবার রিপিট হলো। তখন সে বুঝে গেল যে আসলে রিপিট হওয়ার তো কোনো চান্স নাই, কারণ পুরো বাসাটা তো খালি না। খালি হলে হয়তো ইকো হতো, খালি হলে যেরকম ইকো হয় সেরকম ইকো হলো। কিন্তু বাসা তো পুরো আসবাবপত্র আছে, তো তার তো মানে রিকো হওয়ার চান্সই নাই। তো সে করলো কি, আচ্ছা ভাল লাগছে না, এমন সময় পিসিটা অফ করে সে বেডে চলে গেল। ঘুমানোর সাথে সাথে লাইট বন্ধ করে অ্যাজ ইউজুয়াল সেভাবে লাইফ লিড করে, সেভাবে কাঁথা গায়ে দিয়ে জাস্ট চোখটা বন্ধ করতে তার মুখটা কে যেন চেপে ধরলো। অস্বাভাবিক চাপ মুখের মধ্যে, চাপ দিয়ে চেপে ধরেছে। সে ছুটাতে পারছে না, কে চেপে ধরছে। মানে আমি রাসেল ভাই কীভাবে বলবো, আমরা যদি কেউ আপনার মুখ চেপে ধরে, আপনি নিশ্চয়ই কি চেষ্টা করবেন, আগে তার হাতটা সরানোর চেষ্টা করবেন। সে দেখছে একটা কবজি তার মুখ চেপে রাখছে, কোনো হাত সে ফিল করতে পারছে না। এটা কবজি তার মুখের মধ্যে হাত দিয়ে চেপে ধরেছে। অনেক চেষ্টা করছে, দুয়া কালাম পড়ছে, কিছুতেই লাভ হচ্ছে না। আর সে কোনো হাত ফিল করছে না। ওই যতটুকু মুখের মধ্যে চেষ্টা করে যাচ্ছে ওইটা ছোটানোর জন্য, মুক্তি পাওয়ার জন্য কান্না করছে। চিৎকার করার চান্স পাচ্ছে না, চিৎকার করার শব্দ পাচ্ছে না। আর বোবা ধরার তো কোনো চান্সই নাই। মাত্র শেষ হলো বেটে। আজানের আল্লাহু আকবার পড়ার সাথে সাথেই মনে হলো ওই রুম থেকে একটা বিশাল বড় বোঝা বের হয়ে গেল। অনেকগুলো মানুষ বের হয়ে গেল, জানালা টালা ভেঙে যাওয়ার মতো অবস্থা, কিন্তু কিছুই ভাঙে নেই।
লাইট জ্বালালো সে কোনো মতে তার কন্ডিশন দেখার জন্য। সে দেখলো তার কন্ডিশন দেখার আগে পুরো রুমের অবস্থা দেখলো যে জুতার পায়ে জুতার সোলের মধ্যে যদি কাদা লেগে থাকে যেরকম ছোপ ছোপ দাগ, সেই কাদার পরিবর্তে খালি রক্তের ছোপ ছোপ দাগ, অনেকগুলা আঁকা বাঁকা ছোপ ছোপ দাগ, মনে হচ্ছে অনেকগুলো মানুষ হেঁটেছে রুমের মধ্যে। আর তার মুখের কন্ডিশন আয়নায় দেখলো যে তার ঠোঁট টোট কেটে গেছে, জিহ্বার সামনে দিয়ে প্রায় অনেকটুকু কেটে গেছে, এত জোরে চাপ দিয়েছিল তাকে। আচ্ছা। সে তার মাকে তার ভাইকে বিষয়টা বলে। তার মা আর ভাই জিনিসটা প্রথমে শুনে তেমন একটা রিয়াকশন দিতে পারে নাই। যখন রুমে নিয়ে আসার পর দেখালো যে এই দেখো এই ছোপ ছোপ দাগ এই কোথার থেকে আসছে, আমি নিজে দিয়েছি রক্তের ছোপ 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 দাগ, তখন তারা হতভম্ব, তারা কোনো কথা বলবার মতো ভাষা পাচ্ছিল না। তখন ভোর 4টা, কোনো মতে রাতটা কোনো মতে পার করে পরের দিন তারা মানে সে ডিসাইড করে যে এরকমভাবে তো থাকা সম্ভব না, আর থাকলেও তার মাথার নিজেদের ফ্ল্যাট, তার মার সাথে থাকতে হবে, কিছু একটা ব্যবস্থা তো করতে হবে। সে তার মার সাথে সেদিন রাতের থেকে থাকা শুরু করলো। মার্চ থেকে রাসেল ভাই বললাম যে মার্চ গড়িয়ে মে চলে আসলো। এর মাঝে সে যতদিন তার মার সাথে শুয়েছিল তেমন কোনো প্রবলেম হয় নাই। তো এরপরে পরীক্ষা, সেমিস্টারের পরীক্ষা। তো সে বলেছে যে আমাকে তো আমার রুমে থাকতে হবে, পড়তে হবে, মা তুমি একটা ব্যবস্থা করো, একটা মেয়ের একটা ব্যবস্থা করে আমার সাথে থাকতে পারে, ঘুমাতে পারে। আর তাদের বাসায় একটা বুয়া ছিল। এই ঘটনা শোনার পর আর ওই মুহূর্তে বুয়ার ওই রুম দেখার পর পরের দিন সে চাকরি ছেড়ে দেয়। তো ওই মেয়ে তার সাথে থাকা শুরু করলো। পরের দিন পরীক্ষা, রাত্রেবেলা পড়ছে, রাত্রে 1টার মধ্যে তার ঘুম চলে আসলো এবং সে ঘুমাতে যাওয়ার সময় ওই লাইট জ্বালিয়ে এসে ঘুমানো, ওই দিন থেকে লাইট জ্বালানো তার ঘুমানোর সময়। তার মার সাথে থাকা অবস্থায় লাইট জ্বালানো, তার মা আবার সহ্য করতে পারে না লাইট জ্বালানো অবস্থায়। তো সে শুলো, ঘুমালো, জাস্ট চোখ বন্ধ করলো, হঠাৎ করে একটা শব্দ হলো তার খাটের পাশেই জানালা। সে দেখলো জানালার বাইরে যে মেয়েটা তার সাথে ফ্লোরে ঘুমায় সেই মেয়েটা বাইরে দাঁড়িয়ে আছে, ভেসে আছে অবস্থা। মানে 8তলা রাসেল ভাই, 8তলা ইম্পসিবল। সে ডান পাশ কাত হয় দেখে মেয়েটা যে ফ্লোর যে জায়গায় শোয় সে জায়গায় মেয়েটা নাই। সে এক দৌড়ে তার মার কাছে যায়, আবারও মাকে জিনিসটা বলে, মা আবার ভাইকে জানায়, নিয়ে আসে তাদের রুমে। নিয়ে আসার পর দেখে মেয়েটা ফ্লোরে ঘুমোচ্ছে। এরকমভাবে আরেকদিনও একটা হয়েছিল যে সে বাসায় আসার পর দেখে একটা লোক তার পিসির মধ্যে বসে আছে। তারপর মাকে যেয়ে দেখায়, মাকে ডাইকে নিয়ে আসে, দেখে রুমের মধ্যে কেউ নাই। তো এরকম ঘটনাগুলো ঘটে যাওয়ার পর থেকে তার আর একার ওই রুমটার প্রতি তার ভরসা উঠে যায়, যে ওই রুমে থাকা যাবে না। সে তার মার সাথে থাকা শুরু করলো এবং পার্মানেন্টলি এখানে টেবিলও তার মার রুমে নিয়ে আসে। তো সেদিন আসল ভাই মা মানে যেদিন ঘটনা ঘটে তার কয়েকদিন পরে তার মাও জিনিসটা ফেস করে। কিভাবে ফেস করে? আর তার অত মধ্যে তার ভাই সবাই জেনে গেছে তার বাসার মধ্যে যা ঘটছে তা ভালো ঘটছে না। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট কথা, তখন রাসেল ভাই সে আমাকে নক করেছিল 2016-তে যে আলিফ ভাই আমি এরকম বিপদে পড়েছি, আপনার জানা মতে কেউ আছে কিনা, আর আমি কাউকে বলতে পারছি না, আর কেউ যে বিশ্বাস করবে এরকম লোকও পাচ্ছি না। আমি রাসেল ভাই বলেছি আমি পাইলে মানে যদি কাউকে পাই তাহলে আমি হেল্প করতে পারবো, কিন্তু আসলে আমি এত ব্যস্ত ছিলাম যে আমি আসলে কিছু করতে পারিনি বা কাউকে জানাতেও পারিনি বিষয়টা। আমি নিজেও ভুলেই গিয়েছিলাম রাসেল ভাই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তো আমি যখন আবার পরে নেক্সট স্টেজে আসি, সেদিন রাত্রেবেলা তার মা তার সাথে শুয়েছিল। মার ঘুম ভাঙে হঠাৎ করে, চশমা পরে পরিষ্কার করে বাথরুমে যেতেই তো তার মার সাথে সে যখন থাকতো তখন বাথরুমের আলোটাতেই থাকতো, রুমের আলো জ্বালিয়ে তার মা ঘুমাতে পারতো না। তো বাথরুমের দরজাটা পুরোটা খুলতেই পুরো আলো যখন মোটামুটি আলো যখন তার মেয়ের খাটের পর্যন্ত পৌঁছালো, সে দেখলো যে তার মেয়ের পাশে একটা লোক দাঁড়ানো, দেয়ালের মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তো এই কে, চোর নাকি, এই কে ওখানে, এরকম বলতেই যে লোকটা তার মেয়ের পাশে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল সে তার দিকে তাকালো। আর সেই লাল বিবর্ণ মানে লাল চোখ, তার মা আমি তার মার সাথে কথা বলেছি রাসেল ভাই, এই লাল চোখ, এরকম চোখ সে আগে কখনো দেখে নেই। লাইট জ্বালাতেই সব উধাও এবং সেই আগের মতো রুমের মধ্যে পায়ের মানে সোলের দাগ, জমাট বাঁধা কালো রক্ত। তার ভাইকে ডাকলো, তার ভাই বলল যে একটা ব্যবস্থা তো বিহিত করতেই হবে, এরকম হতে থাকলে তো সম্ভব না। তার ভাই পরের দিন কি হলো, তার ভাই যে মসজিদে তার ভাই আসলে নামাজ কালাম 5 ওয়াক্তই পড়তো সবসময়, এবং তাদের বাসায় এমন না যে কেউ নামাজ পড়তো না, সবাই নামাজি মানুষ ছিল।
তো তোর ভাই যে মসজিদে পাশের বাসা, সেই মসজিদে সেদিন আবার শুক্রবার ছিল, তো হুজুরকে জানায়। তো রাসেল ভাই খুব বেশি দিনের আগের ঘটনা, তা হুজুরকে নিয়ে আসার পর তো হুজুর খুব আহামরি সাজেশন দিতে পারলো না, বলে যে আপনারা এরকম আমল করেন আর সূরা ইখলাস না ফালাক আর নাস পরে সারা শরীর বন্ধ করে ঘুমান, হয়তো এই জিনিসগুলো আর ফেস করবেন না। আর আপনি যদি চান তাহলে আমি একজনকে অ্যাড্রেস দিতে পারি, আপনি চাইলে তার সাথে দেখা করতে পারেন। তো দেখা করতে করতে যেতে যেতে যাত্রাবাড়ি ক্রস করে সে নন্দীপাড়া, সেই নন্দীপাড়াতে একজন লোকের সাথে সেই লোক দেখা করে, ভাই দেখা করে, আফরিনের ভাই দেখা করার পর সেই লোককে তাদের বাসায় নিয়ে আসে। লোক বাসায় ঢুকার সময় বলে যে আমি এই বাসায় ঢুকবো না, আমি আপনাদের বাসায় ঢুকবো না, আমি ছাদে চলে যাব, আমাকে একটু ছাদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। তো তাকে ছাদে নিয়ে যায়। ছাদে নিয়ে যাওয়ার পরে বলে যে আমাকে একটা আয়না দেন আর সরিষার তেল দেন। আয়নার সরিষার তেলের মধ্যে কি জানি ঘুরালো, কিছুক্ষণ ঘোরানোর পর বলে যে আচ্ছা আপনাদের বাসায় আমি যেতে পারবো মাগরিবের ওয়াক্তের পর, মাগরিবের নামাজের পর। আমাকে এমন ব্যবস্থা করেন খাওয়া দাওয়ার এখানে, আমি মাগরিবের নামাজের পর আপনাদের ঘরে ঢুকবো, ততক্ষণ আমি ছাদে থাকবো, একটা চেয়ার দিলে খুব ভালো হয়। তো উনি ব্যবস্থা করে, মাগরিবের ওয়াক্ত আসে। সেই ভাইয়া তাকে নিয়ে, যেহেতু পরের দিন শনিবার ছিল, আপনার শনিবারও ব্যাংক বন্ধ থাকে, সে একটা ব্যাংকে চাকরি করতো আর কি। তো সেই ভাই আর কি তার মাগরিবের নামাজ পড়ে জাস্ট, সে যখন তার পাশেই ছিল, কয়েকটা লোক পরেই ওই হুজুর যে লোকটা আসছিল তার সাথে, সেই লোক ছিল মসজিদে, সালাম ফিরানোর পরে লোকটাকে সে আর পেল না। বাসায় আসলো এবং অনেকক্ষণ ধরে ফোনে ট্রাই করলো, মাগরিবের ওয়াক্তের পর তাদের বাসায় আসার কথা, কিন্তু ওই লোক একদম মসজিদ থেকেই গায়েব, কোনো খবর নাই, কিচ্ছু নাই, ফোনে পাওয়া যাচ্ছেই না। তো পরে উনি বাসায় গেলেন এবং তার মাকে বললেন যে দেখো আমি একজনকে নিয়ে আসছিলাম, তোমরা তো জানো, কিন্তু আমি ওনাকে আর পাচ্ছি না ফোনে, ওভার ফোনে তাকে আর পাওয়া সম্ভব হচ্ছে না। তুমি এক কাজ করো, আমরা যদি দেখি যে এরকম কন্ডিশন আজকে রাতেও ঘটে, কালকেও ঘটে, তাহলে আমরা এই ফ্ল্যাট ছেড়ে অন্য বাসা নিয়ে নিব, এটা ভাড়া দিয়ে দিব, কারণ এইভাবে থাকা সম্ভব না। আফরিন ওর পড়াশোনা করতে পারছে না, কাউকে বলতে পারছে না, দেখা যায় কোনো না কোনো দিন দেখা যায় মুখে দাগ, খামচির দাগ, এগুলি খুব অস্বাভাবিক ঘটনা। এবং তার ওয়াইফ মানে ওনার ওয়াইফও থাকতে চাচ্ছে না এই বাসার মধ্যে, কারণ ভয়ঙ্কর অবস্থা। তো রাসেল ভাই প্রতিদিন এরকম ঘটনা ঘটছে। ওই দিন রাতের বেলা তো তার ওয়াইফ, ওই দিন রাতের বেলা আবার তার শালা, মানে ওই ভাইয়াটার শালা আসে, মানে ওয়াইফের ভাই আর কি, যে এই যে ঘটনা ঘটছে এটা দেখার জন্য, যে তাদের বাসায় কী হচ্ছে না হচ্ছে। সে খুব সাহস করে চলে আসে বাসায় থাকার জন্য। সবচেয়ে আশ্চর্যজনক রাসেল ভাই, এটা কখনো সম্ভব হবে মানে সম্ভব না, কখনো আমি এরকম ঘটনা শুনি নাই কারোর কাছে। সেদিন রাতের বেলা এই রুমের মধ্যে তার মা, মেয়ে আফরিনাপুর মা, উনি এবং তার ভাবি শোয়, এবং ভাবির যে ভাই তার দুলা ভাইয়ের সাথে তাদের রুমে শোয় আর কি। আর যে মেয়েটা ছিল সে মেয়েটা ফ্লোরে শোয়। রাত্রে 3টার দিকে হঠাৎ করে মনে হয় যে পুরান ঘড়িগুলার যে সাউন্ডগুলার, ঘন্টার এরকম ঘন্টার একটা সাউন্ড আসতে থাকে হঠাৎ করে। এই সাউন্ডের মাঝে তার মার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর তার মা লাইট জ্বালায়, এবং লাইট জ্বালানোর পর যা দেখে তা অকল্পনীয়। আপনি হঠাৎ করে ঘুম থেকে উঠে আপনার রুমের মধ্যে এটা দেখলে আপনিও খুব অকল্পনীয় সিচুয়েশনে পড়বেন রাসেল ভাই। সে দেখে যে ওই যে মেয়েটা ফ্লোরে ঘুমিয়েছিল তার ঠিক পাশে একটা কফিন, কালো কালারের একটা কফিন রাসেল ভাই, কালো কালারের কফিন। ওকে, কফিনের উপর দিয়ে ঢাকনা দেওয়া, এবং এই কফিন কোথার থেকে আসলো, এটা ঢুকাতে গেলেও তো 4-5 জন মানুষ লাগে, এত ভারী কফিন। কফিনটা খুললো তার ছেলে, এবং খোলার মতো সাহস পাচ্ছিল না। ওই ছেলেটা যে ছিল, শালা যে ছিল, সে ওই সাহস করে খুলে ফেললো। খুলে ফেলার পর সবাই খুব হতভম্ব হচ্ছে, আমি জানি যারা শুনছে। আসলে ভেতরে কিছুই নাই, রক্তে মোড়ানো একটা কাফনের কাপড়, একটা আতর, আর কিছু চাপাতার প্যাকেট। খুব অদ্ভুত লাগে। ওই দিন রাতের বেলা তারা পুলিশকে ফোন দেয়, কিন্তু পুলিশ আসবে বলে তাদের বাসা মনে হয় খুঁজে পাচ্ছে না। পরবর্তী ওই দিন রাতের বেলা আসে নাই। পরের দিন সকালবেলা পুলিশ যখন আসে, বাসার মধ্যে কফিনের ভিতরে এই মুড়ানো, রক্ত মুড়ানো, মানে পুলিশও কোনো এভিডেন্স খুঁজে পাচ্ছে না আসলে কিসের ভিত্তিতে তারা কোনো কেস বা জিডি করবে। তো তারপরেও তারা বলে যে আপনারা একটা জিডি করে রাখেন, বাকিটা পরে দেখা যাবে, কফিনটা সরায় ফেলেন, আর যদি পারেন বিষয়টা আমাদেরকে পরবর্তীতে কোনো প্রবলেম হলে আমাদের জানাবেন। পুলিশ এই বলে চলে যায়। সেদিন দুপুর 12টার দিকে খবর আসে, আমেরিকায় তখন রাত 2টা, আর বাংলাদেশে সকাল 12টা, দুপুর 12টা। ওইখানে যে পাশের বাসার যে মহিলা, উনিও বাংলাদেশি। তার হাজব্যান্ড মানে ওই ফোন দেয়, মোবাইল ফোনে
মেসেঞ্জারে, ফেসবুক মেসেঞ্জারে ফোন আসে। ফোন আসার পর বলে যে আপনার হাজব্যান্ডের অবস্থা খুব খারাপ, উনি হসপিটালাইজ হাসপাতালে ভর্তি, আপনারা সবাই একটু দোয়া করবেন। আসলে জিনিসটা ওই দিন বলে নাই, ওই দিন ভেঙে বলা হয়নি। পরে জানতে পারে কিছুক্ষণ পরে তার ছেলেকে বলা হয় যে তোমার বাবা আর বেঁচে নাই, সে আপনার বাথরুমের ফ্লোরে পিছলে পড়ে মারা গেছে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা বলেছে তিনি মারা গেছে। তো বাসার সবাইকে আস্তে আস্তে ছেলেটা ওই দিন সবাইকে জানিয়ে দেয় বিষয়টা। তো আউট অফ নোওয়্যার রাসেল ভাই এই ঘটনা ঘটার সাথে সাথে তাদের বাবার এই আকস্মিক ডেথটা তারা কেউ একসেপ্ট করতে পারে না ওই মুহূর্তে। তো বাসার মধ্যে সব আত্মীয় স্বজনের ভিড় জমে যায়, কান্নাকাটি অবস্থা। লাশ আসে রাসেল ভাই 10 দিন পর। লাশ আসবার পর লাশকে মানে আপনার তেমন একটা কানেকশন হচ্ছিল না প্লেনের সাথে। তো যখন প্লেনের সাথে কানেকশন হয়, সব কিছু ম্যাচ করে, তো 10 দিন পর বাংলাদেশে লাশ আসে। লাশ নিয়ে আসার পরে লাশ যখন বাসায় নেয়, সেই ওনার নিজের তৈরি বাসা, সেই বাসার নিচেই লাশটা রাখে, উপরে আর উঠায় না। তো যেদিন লাশ বাসায় আসে সেদিন সেই যে লোকটা হারিয়ে গেল মসজিদ থেকে, সে হঠাৎ করে তার আবির্ভাব। সে আসলো এবং একটা কোনায় দাঁড়িয়ে কান্না করছিল, লাশের দিকে সবাই তাকিয়ে আছে। তো বললো যে সে লোকটার কাছে যে বললো যে আপনি কাজ করেন, আপনাকে এইটা অ্যাকসেপ্ট করতে হবে, যেদিন আপনাদের বাসায় আমি ছাদে আসছিলাম প্লাস মসজিদ থেকে আমি চলে গেলাম, সেদিন আমাকে নিয়ে যাওয়া হয়েছিল এমন একটা জায়গায়, যে জায়গায় আমি আপনার বাবার খবরটা জানতে পেরেছিলাম। আসলে জিনিসটা আপনাদের সাথে ঘটার কথা ছিল, ঘটেছে আপনার বাবার সাথে। তো সেদিন আমি জেনেছিলাম যে আপনার বাবার উপর দিয়ে একটা বিপদ যাবে খুব শিগগিরই। তো আমি আপনাকে জানাতে পারি না, কারণ আমি পারমিটেড ছিলাম না আপনাকে জানানোর জন্য। এবং যে সার্কেলটা আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে তারা খুব শক্তিশালী, খুব ইজিলি তাদেরকে বধ করা বা ধরা যাবে না। আমি পারি নাই, সেই জন্য আমি চলে গেছিলাম। আমি আসলাম আপনাদেরকে একটা বুদ্ধি দিই, উপরে যে কাফনের কাপড়টা আছে, উনি কিন্তু কিছু জানে না রাসেল ভাই, নিচ থেকে বলছে উপরে যে কাফনের কাপড়টা আছে এটা একটু ধুয়ে ফেলেন, আপনার বাবাকে ওই কাফনের কাপড়টাই পরাবেন দয়া করে, এবং যেসব জিনিস আছে ওই আতরগুলাই মাখবেন। ওখান থেকে গোসল করানো হয়েছে, আবার বাংলাদেশে আসার পর গোসল করানো হয়, এবং সেই কাফনের কাপড় পরিয়ে তাকে দাফন করা হয়। দাফন শেষ করবার পরে ওই লোক তাকে বলে যে আমি তো দাফন পর্যন্ত থাকলাম, আপনাকে একটা কথা বলি, আপনার বাসায় যে কফিনটা আছে দয়া করে সেটা ফেলবেন না। ওটা ফেলাই যাবে না? না, ওইটা যদি ফেলে দেন তাহলে এমন বিপদে পড়বেন, তাহলে আপনাদের সপরিবারে কানাডা যাওয়া সম্ভব হবে না। তো অনেক চেষ্টা করে জানার জন্য যেটা করছে কি, কারা করছে, অনেক মানে আত্মীয় স্বজনের বিষয়টা আর কি, আত্মীয় স্বজন চায় না তারা কানাডা চলে যাক, বা তাদের রাখতেই চায় না, এরকম কিছু একটা কেউ একটা ঝামেলা করতে চাচ্ছে। তো খুব শেষের দিকে চলে আসছে রাসেল ভাই আমার ঘটনার। কফিনটা তখন সরিয়ে পাশার ছাদে রাখা হয়, এবং উনি বলেছেন যে কফিনটা যখন রাখবেন এমনভাবে রাখবেন যেন কফিনটা ঢাকা থাকে, কেউ যেন বোঝে না এটা একটা কফিন। তো মেয়ে মানুষ তো শোকে এখনও পর্যন্ত যারা আছেন ওই ফ্যামিলিতে, স্পেশালি আফরিন যে মেয়েটি, তিনি তো ভুলতেই পারছেন না কোনো কিছু। তো বাবার দাফন কার্য শেষ করার পরের দিন সে ছাদে গেল, ছাদে যাওয়ার পর কান্না করছে রাসেল ভাই। এইটা একটু আমার কাছে সবচেয়ে বেশি কষ্ট লেগেছে, যে কান্না করা অবস্থায় যে আমি তোমাকে একটু দেখতে পারলাম না। তাদের সপরিবারে সেবার কানাডায় যাওয়ার কথা ছিল, তার বাবা আমেরিকাতে শিফট করে কানাডায় চলে যাওয়ার কথা আর কি, ফুল ফ্যামিলি নিয়ে, তাদের কানাডায় সিটিজেনশিপ হয়ে গেছে আগে। তখন তার বাবা আমেরিকায় ছিল। তো আমি তোমাকে লাস্টবারের মতো দেখতে পেলাম না, এই তো বিলাপ করে কান্না করছে, জোরে জোরে কান্না করছে। এমন সময় সে কিন্তু ছাদের গেট তালা ভেঙে, মানে তালা খুলে তারপরে ছাদে ঢুকেছিল। এমন সময় হঠাৎ করে তার মাথার উপর দিকে জানি হাত বুলিয়ে চলে গেল। মাথার পিছনে সে আফরিন আপু বলতেছে যে আমি পিছনে তাকিয়ে দেখলাম যে কেউ নাই, যদি কেউ হাত বুলায় তাহলে আমি সাথে সাথে তাকে পাবো, সাথে সাথে ঘুরে দেখি কেউ নাই, নোবডি ওয়াজ দেয়ার। ইভেন কফিনটার দিকে যতই আমি তাকাই ততই মনে হয় যে আমার বাবা কফিনে শুয়ে আছে। খুব রিসেন্টলি রাসেল ভাই তারা চলে যায় কানাডাতে, আমাকে বলেছে যে আমি যাওয়ার আগে আপনাকে সেই কফিনটা একটু দেখাতে চাই। রাসেল ভাই আমি নিজে দেখে আসছি কফিন। হ্যাঁ, আপনি ফোন দিয়েছিলেন এবং আপনি বলছিলেন যে আমি রাসেল ভাই একটা কফিন নিতে যাচ্ছি, আপনি ফোন দিয়ে আমাকে এটা জানিয়েছিলেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর স্টোরি, এবং সবাই থ্যাঙ্কস জানাচ্ছে আলিফকে চমৎকার